হোয়াইট হাউসের দক্ষিণ অলিন্দে ল্যান্ড করল ছোট্ট একটি হেলিকপ্টার। অলিন্দটা নির্জন। হেলিকপ্টারের ড্রাইভিং সিট থেকে নেমে এলো এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন। তারপরে নেমে এলো আহমাদ মুসা এবং সারা জেফারসন। জর্জ আব্রাহাম জনসন একাই হেলিকপ্টার ড্রাইভ করে গিয়েছিল ভার্জিনিয়ার মন্টিসেলোতে। এমন একক সফরের কারণ হিসাবে বলেছিল আলোচনার জন্য আরও কয়েকজনের আসার কথা ছিল, কিন্তু হোয়াইট হাউস থেকে তার অনুমতি দেয়া হয়নি। সেখান থেকে জানানো হয় আহমাদ মুসা হোয়াইট হাউসে আসছেন। এ খবর জর্জ আব্রাহাম জনসন ও সারা জেফারসনের বাইরে এফবিআই ও ফেম এর কেউ যেন না জানে। সেজন্যে জর্জ আব্রাহাম জনসনকে হেলিকপ্টার ড্রাইভ করতে হয়েছে। হেলিকপ্টার ল্যান্ড করার পর আরোহীদের স্বাগত জানাতে কেউ আসেনি। জর্জ আব্রাহাম জনসন নিজেই স্বাগত জানালো আহমাদ মুসা ও সারা জেফারসনকে। জর্জ আব্রাহামই তাদের নিয়ে চলল হোয়াইট হাউসের ভেতরে। জর্জ আব্রাহাম তাদেরকে এ করিডোর সে করিডোর ঘুরিয়ে অনেক সিঁড়ি ওঠানামা করিয়ে একটি কক্ষে নিয়ে ঢুকল। মাঝারি সাইজের বর্গাকৃতি কক্ষ। কক্ষের ঠিক মাঝখানে অর্ধবৃত্তাকার সুদৃশ্য একটা টেবিল। টেবিলের 3 দিক ঘিরে 6টি চেয়ার, আর টেবিলের অবশিষ্ট অন্য 5টিতে একটি মাত্র আসন। সে আসনে সোজা পেছনে একটা দরজা। আহমাদ মুসারা এই দরজাটির বিপরীত দিকে দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। কক্ষটি একটি মিটিং রুম। আহমাদ মুসারা কক্ষে প্রবেশ করে দেখল 3 জন লোক বসে আছে। টেবিলের এপাশে বসা বলে তাদের পেছনটা দেখা যাচ্ছে। বোধহয় পায়ের শব্দ পেয়েছিল ওরা। 3 জনই একসাথে পেছন ফিরে তাকালো। তাকেই 3 জন সহাস্যে উঠে দাঁড়ালো। প্রায় একসাথেই 2 জন বলে উঠল, ওয়েলকাম আহমাদ মুসা, গুড মর্নিং টু অল। পূর্ব থেকে বসে থাকা 3 জনের একজন হলো অ্যাডমিরাল ম্যাক আর্থার, সিআইএ প্রধান। দ্বিতীয়জন মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোনাল্ড ওয়াশিংটন এবং তৃতীয়জন হোয়াইট ইগলের প্রধান গোল্ড ওয়াটার। সবাই বসল। 6 জনের ঠিক মাঝখানে বসানো হয়েছে আহমাদ মুসাকে। তার ডান পাশে সারা জেফারসন, বাম পাশে গোল্ড ওয়াটার। সারা জেফারসনের ডান পাশে একেবারে প্রান্তের চেয়ারে বসেছে জর্জ আব্রাহাম জনসন, আর গোল্ড ওয়াটারের বাম পাশে বসেছে রোনাল্ড ওয়াশিংটন এবং তার পরের প্রান্তে চেয়ারটিতে বসেছে অ্যাডমিরাল ম্যাক আর্থার। সবাই বসলে সারা জেফারসন আহমাদ মুসার কানের কাছে মুখ নিয়ে বলল, বি রেডি, আপনি চিফ গেস্ট। আপনাকে বসানো হয়েছে প্রেসিডেন্টের চেয়ারের সোজা সামনে। সকাল 11টা বাজার সাথে সাথে টেবিলের ওপাশের খালি চেয়ারটার পেছনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। সে দরজা দিয়ে প্রেসিডেন্ট প্রবেশ করল। তার মুখে হাসি, দৃঢ় পদক্ষেপ। কক্ষে পা দিয়ে হাসি মুখে সকলের উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিল প্রেসিডেন্ট। চেয়ারের কাছাকাছি এসে প্রেসিডেন্ট বলল, গুড মর্নিং টু অল। প্রেসিডেন্ট কক্ষে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট চেয়ারে এলো। প্রেসিডেন্ট বসার আগে চেয়ারের সামনে দাঁড়িয়ে প্রথম হাত বাড়িয়ে দিল আহমাদ মুসার সাথে হ্যান্ডশেকের জন্যে। বলল মিষ্টি হেসে, মিস্টার আহমাদ মুসা, নামের তুলনায় আপনি একটু ইয়ং। ধন্যবাদ এক্সেলেন্সি, এটা আমার সৌভাগ্য। হ্যান্ডশেক করতে করতে ঠোঁটে হাসি টেনে বলল আহমাদ মুসা। দ্যাটস ট্রু ইয়াং ম্যান। বলে প্রেসিডেন্ট হাত বাড়ালো সারা জেফারসনের দিকে। সারা জেফারসনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, নাইস টু সি ইউ মিস জেফারসন, আপনার নতুন পরিচয় আমাকে আনন্দিত করেছে। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, বলল সারা জেফারসন। তারপর প্রেসিডেন্ট হ্যান্ডশেক করল এফবিআই চিফ জর্জ আব্রাহাম জনসনের সাথে। বলল, আপনি অনেক কষ্ট করেছেন। ধন্যবাদ মিস্টার জর্জ। আর গোল্ড ওয়াটারের সাথে হ্যান্ডশেক করতে করতে প্রেসিডেন্ট বলল, মিস্টার গোল্ড ওয়াটার, আপনি না? মিস্টার আহমাদ মুসাকে ক্যারিবিয়ান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এনে যত গণ্ডগোল পাকিয়েছেন। প্রেসিডেন্টের মুখে হাসি। আমার ধন্যবাদ পাওয়া উচিত মিস্টার প্রেসিডেন্ট, কারণ এই গণ্ডগোল সৃষ্টি না করলে অনেক সর্বনাশা গণ্ডগোল দূর করা যেত না, বলল গোল্ড ওয়াটার। সময় তা বলে দেবে মিস্টার গোল্ড ওয়াটার। প্রেসিডেন্টের কণ্ঠ কিছুটা গম্ভীর। জেনারেল রোনাল্ড ওয়াশিংটন ও অ্যাডমিরাল ম্যাক আর্থারের সাথে হ্যান্ডশেক করে প্রেসিডেন্ট অ্যাডামস হ্যারিসন তার চেয়ারে গিয়ে বসে পড়ল। প্রেসিডেন্ট 50 ঊর্ধ্ব, কিন্তু তাকে দেখলে 40 ঊর্ধ্বের বেশি মনে হয় না। শক্ত নার্ভের যতগুলো প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে তাদের মধ্যে এই প্রেসিডেন্টের স্থান পাবেন। সাংঘাতিক টেনশনের মধ্যেও অ্যাডামস হ্যারিসন হাসতে পারেন। আর তার একটি গুণ হলো তার কথার স্বচ্ছতা আছে। মানুষ তার সাথে একবার কথা বললেই তাকে চিনতে পারে। প্রেসিডেন্ট বসেই পড়ল। এখনকার এই মিটিং ফর্মাল ও ইনফর্মাল দুই। এই মিটিংয়ের আমার পাশে কাউকে রাখিনি। এই মিটিংয়ের কোনো কিছুই নোট হবে না। এই মিটিংয়ে সাক্ষী হবার মতো হোয়াইট হাউসে কেউ নেই। প্রেসিডেন্টের সিকিউরিটি কমব্যাট ফোর্সই শুধু এখন হোয়াইট হাউসে আছে।
সব স্টাফকে আমি ছুটি দিয়েছি আজ অবসর কাটাবো বলে। সুতরাং আমাদের কথাবার্তা, পোশাক আশাকহীন স্পষ্ট হলেই ভালো হয়। বলে প্রেসিডেন্ট মুহূর্তের জন্য একটু থামল, একটু যেন আত্মস্থ হলো। তারপর মুখ তুলে সোজা তাকালো আহমদ মুসার দিকে। বলল, আমেরিকায় আপনাকে খোশ আমদেদ আহমদ মুসা। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, বলল আহমদ মুসা। আমি দুঃখিত, মৌলবাদী শব্দের কদর্থ হচ্ছে। যা হওয়া উচিত ছিল পুরস্কারের নিমিত্ত, তাকে করা হয়েছে তিরস্কারের বাহন। খ্রিস্টের মৌল শিক্ষায় আমি অবিশ্বাসী নই। বাইবেল ছুঁয়ে শপথ নিয়ে আমি প্রেসিডেন্ট হয়েছি, তাই আমিও মৌলবাদী, বলল প্রেসিডেন্ট শান্ত স্বরে। আমাকে সন্ত্রাসীও বলা হয়েছে, আহমদ মুসা বলল। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অমুক সন্ত্রাসী কিংবা আমি সন্ত্রাসী নই, কোনোটারই মূল্য নেই। সত্য উদ্ঘাটন থেকে এর জবাব হয়ে যাবে। বলে একটু থেমে প্রেসিডেন্ট আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, মিস্টার আহমদ মুসা, আপনি কি ভয় পাচ্ছেন? ভয় আসে হারানোর আশঙ্কা থেকে। আমার কিছু হারাবার নেই মিস্টার প্রেসিডেন্ট, আহমদ মুসা বলল। কিন্তু সবচেয়ে মূল্যবান হলো জীবন। জীবনটা তো আপনার আছে, জীবনটা আমি ধারণ করি মাত্র। কিন্তু এই জীবন থাকা না থাকায় আমার হাতে নয়, স্রষ্টার হাতে। তাই এ নিয়ে আমার কোনো চিন্তা নেই মিস্টার প্রেসিডেন্ট। কিন্তু এই চিন্তা মানুষের সহজাত, প্রেসিডেন্ট বলল। জীব হিসাবে তা সত্য, কিন্তু মানুষ হিসাবে আমাদেরকে এ শিক্ষা নিতে হয় যে কোনো শক্তির মৃত্যুর তারিখ এগিয়েও যেমন আনতে পারে না, তেমনি কোনো প্রয়াস মৃত্যুর সময়কে পিছিয়েও দিতে পারে না। প্রেসিডেন্টের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, ধন্যবাদ আহমদ মুসা, আপনি সত্যিই দেখছি একজন অনুকরণীয় মৌলবাদী। বলে প্রেসিডেন্ট মুহূর্তের জন্য থামল। তার মুখ গম্ভীর হয়ে উঠল। পরক্ষণে সকলের দিকে চেয়ে বলে উঠল, আহমদ মুসা নানা দিক দিয়ে একজন আলোচিত ব্যক্তিত্ব, তাই প্রথম সাক্ষাতে তার সাথে একটু আলোচনার সুযোগ নিলাম। এখন কাজের কথায় আসি। থামল প্রেসিডেন্ট। তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে। জর্জ আব্রাহাম জনসন মার্কিন নিরাপত্তা সিস্টেমের সবচেয়ে সিনিয়র আমলা। জর্জ আব্রাহাম জনসন প্রেসিডেন্টকে তার দিকে তাকাতে দেখে নড়ে চড়ে বসল। বুঝল প্রেসিডেন্টের ইঙ্গিত যে তাকে একটা ভূমিকা নিতে হবে। বলল সে, বিশেষ এক পরিস্থিতিতে হোয়াইট হাউসে মহামান্য প্রেসিডেন্টের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজ দেশের প্রধান সংবাদপত্রগুলোতে একটা নিউজ পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে। এর মূল কথা, আহমদ মুসার যোগ সাজসের শিকার হয়ে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন এবং মার্কিন দুটি সংগঠন হোয়াইট ইগল ও ফেম ইহুদিদের সাথে সংঘাত সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। ওদের ঘোষণা থেকে মনে হচ্ছে আজ সন্ধ্যায় কয়েকটি টিভি চ্যানেলও এই কথাগুলো প্রচার করা হবে। এই অবস্থায় মতবিনিময়ের জন্য এই মিটিং। প্রেসিডেন্ট সরাসরি আপনাদের কাছ থেকে কিছু জানতে চান। থামল জর্জ আব্রাহাম। থামার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বলে উঠল, ধন্যবাদ মিস্টার জর্জ। বলেই প্রেসিডেন্ট সরাসরি আহমদ মুসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিস্টার আহমদ মুসা, যে অভিযোগ ওরা নিয়ে আসছে তার প্রধান আসামি আপনার মতে কে? আহমদ মুসার দুচোখ প্রেসিডেন্টের চোখে বিদ্ধ। প্রশ্নের ধরনেই বোধহয় এক টুকরো হাসি ফুটে উঠেছে আহমদ মুসার ঠোঁটে। বলল, মহামান্য প্রেসিডেন্ট, যাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করছেন সে আহমদ মুসাই প্রধান আসামি। নিউজে যা বলা হয়েছে তার সবটাই প্রেসিডেন্ট ও তার প্রশাসনের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে, যাতে প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সব ঘটনাকে ইহুদি বিদ্বেষজাত সাজানো ঘটনা ধরে নিয়ে ইহুদিদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে আহমদ মুসার বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রেসিডেন্ট যদি দেশের সংবাদপত্র ও টিভি নেটওয়ার্কের এ সাজেশনকে গ্রহণ করেন, বলল প্রেসিডেন্ট গম্ভীর কণ্ঠে। হাসল আহমদ মুসা। বলল, প্রেসিডেন্ট তা করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? বলল প্রেসিডেন্ট। কোন ভূমিকায় আমি অবতীর্ণ হব তা নির্ভর করবে মিস জেফারসন ও মিস্টার গোল্ড ওয়াটারের ভূমিকার উপর। ওরা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই জেনারেল শারনদের ষড়যন্ত্র নস্যাতের চেষ্টা করব। আর ওরা যদি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সাথে থাকেন তাহলে আমি মার্কিন সরকারের গ্রেফতার এড়িয়ে যুক্তিটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাব। আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাবার অর্থ? প্রেসিডেন্ট জিজ্ঞেস করল। জেনারেল শারনরা যে লড়াই মার্কিন মিডিয়াতে শুরু করেছে তা আমি আন্তর্জাতিক মিডিয়াতে নিয়ে যাব এবং ওদের মুখোশ ছিঁড়ে ওদের নগ্ন চেহারা বিশ্ববাসীর সামনে নগ্ন করে দেব, বলল আহমদ মুসা। প্রেসিডেন্টের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু মুখের গাম্ভীর্য ঠিকই থাকল। বলল প্রেসিডেন্ট, মার্কিন গ্রেফতার এড়াবেন কি করে? আপনি হোয়াইট হাউসে কার্যত বন্দী বলতে পারেন। আহমদ মুসা হাসল। বলল, আমি কার্যত বন্দী যেমন বলা যায়, তেমনি বন্দী মুক্তির পথ কার্যত খোলা আছে বলা যায়। প্রেসিডেন্টের ভ্রু কুঞ্চিত হল।
তারপর মুখে ফুটে উঠল কৌতুক। বলল, সে পথ কেমন? আহমদ মুসা হাসল, বলল, আমার শোল্ডার হোলস্টারে মেশিন রিভলভার M10 আছে, কেউ সার্চ করেনি। এ ঘরে সবাইকে বন্দি করে আমি বেরিয়ে যেতে পারি। হেলিকপ্টার ল্যান্ড করা আছে সিঁড়ির প্রায় গা ঘেঁষেই। জর্জ আব্রাহাম চাবি রেখেছে ড্যাশবোর্ডের অ্যাস্ট্রেতে। প্রেসিডেন্টের ওয়্যারলেস সংকেত পেয়ে হোয়াইট হাউসের সিকিউরিটি কমব্যাট ফোর্স হেলিকপ্টার লক্ষ্যে যখন প্রথম গুলিবৃষ্টি করবে, তখন হেলিকপ্টার অন্তত 50 ফুট উপরে উঠে যাবে। প্রেসিডেন্টের ঠোঁটে হাসি। জর্জ আব্রাহামের চোখে মুখে বিস্ময়। বলল, কেউ দেখেনি, নিশ্চিত হয়ে চাবিটা আমি ওখানে রেখেছি। জর্জ আব্রাহাম থামতেই জেনারেল রোনাল্ড ওয়াশিংটন বলল, হেলিকপ্টার গুলি কবে নামাবো? ওটা হোয়াইট হাউসের এলাকা পার হবার আগেই। জর্জ আব্রাহাম থামতেই জেনারেল রোনাল্ড ওয়াশিংটন বলল, হেলিকপ্টার গুলি করে নামাবো? ওটা হোয়াইট হাউসের এলাকা পার হবার আগেই। জনাব জর্জ আব্রাহামের হেলিকপ্টারটি বুলেট প্রুফ। গোলাবর্ষণ করে যদি পাখা ফেলে দেওয়া হয়, তবু এ বিশেষ হেলিকপ্টারটি ফ্লাই করতে পারে, বলল আহমদ মুসা হাসি মুখে। এবার প্রেসিডেন্ট সহ সকলের চোখে মুখে বিস্ময়ের চিহ্ন। বলল, FBI চিফ জর্জ আব্রাহাম জনসন, হেলিকপ্টারের এই বৈশিষ্ট্য একটা ক্লাসিফাইড ইনফরমেশন, আপনার জানার কথা নয়। আহমদ মুসা হাসল, বলল, হেলিকপ্টার ড্রাইভিং ডোরের ভেতরের পাশে মেকআপ প্লেটে হেলিকপ্টার স্পেসিফিকেশন লেখা আছে। ওটা থেকে তো যে কেউ ক্লাসিফাইড ইনফরমেশন জেনে নিতে পারে। ধন্যবাদ আহমদ মুসা। সত্যি বিস্ময়ের যে হোয়াইট হাউসের গ্রেফতার এড়িয়ে সরে পড়ার চিন্তাও আপনি করে রেখেছেন। প্রেসিডেন্ট আহমদ মুসাকে এই কথা বলার পর সারা জেফারসন ও গোল্ড অটারকে উদ্দেশ্য করে বলল, সরকার যদি মিডিয়ার সাজেশনকে গ্রহণ করে নেয়, তাহলে আহমদ মুসা তার পদক্ষেপ হিসাবে 2 বিকল্পের কথা বলেছে। একটিতে আপনাদের সহযোগিতা দরকার, অন্যটিতে তার নিজস্ব। আপনারা তাকে সহযোগিতা করছেন কি না? মিস্টার প্রেসিডেন্ট বলেছেন, আমি আহমদ মুসাকে আমেরিকায় এনে এই গণ্ডগোল পাকিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে তাকে এনে গণ্ডগোল দূর করার ব্যবস্থা করেছি। সুতরাং আমি এবং আমার সংগঠন তাকে সর্বাত্মক সহযোগিতা করব, বলল গোল্ড অটার। প্রেসিডেন্ট তাকালেন সারা জেফারসনের দিকে। সারা জেফারসনের মুখ গম্ভীর। বলল, যুদ্ধ বা লড়াই যেটা শুরু হয়েছে সেটা আমাদের লড়াই, আমেরিকানদের লড়াই, মিস্টার আহমদ মুসার লড়াই নয়। তিনি ঘটনাক্রমে এর সাথে জড়িত হয়ে পড়েছেন এবং সব রকম সহযোগিতা করছেন। আমি আমেরিকার পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমেরিকা না চাইলেও এ লড়াই তিনি চালাবেন আমেরিকার বাইরে গিয়ে। এটা তার পরম মানবিকতার প্রকাশ। সারা জেফারসনের কথা শেষ দিকে সে আবেগে রুদ্ধ হয়ে পড়েছিল। একটু থামল সারা জেফারসন। সরি বলে মুখটা একটু ঘুরিয়ে একটু কেশে পরিষ্কার করে নিয়ে আবার বলল, আমেরিকানদের সরকার না চাইলেও আমেরিকানরা এই লড়াই চালাবে। আবেদন করব, এই লড়াই মিস্টার আহমদ মুসা আমেরিকানদের সাথে থাকবেন। কণ্ঠ আবার আবেগে রুদ্ধ হয়ে পড়ল সারা জেফারসনের। থামল সারা জেফারসন। মুখ নিচু করল সে। প্রেসিডেন্টের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, একটা আবেগের কম্পন তার চোখে মুখেও। প্রেসিডেন্ট সোজা হয়ে বসল, বলল, ধন্যবাদ মিস জেফারসন। প্রেসিডেন্ট হিসেবে নয়, একজন আমেরিকান হিসেবে আপনাকে অভিনন্দিত করছি। আমি গর্বিত যে আমেরিকানদেরই এক প্রিয় পূর্বপুরুষের পরিবারের আপনি সন্তান। প্রেসিডেন্ট একটু থামল। প্রেসিডেন্টের কথাও আবেগে ভারী হয়ে উঠেছিল। থামার সাথে সাথে প্রেসিডেন্টের চোখ বন্ধ হয়ে গেছিল মুহূর্তের জন্যে। বোধহয় প্রেসিডেন্টের আবেগ দূরে সরাতে চাইল। মুহূর্তকাল পরে প্রেসিডেন্ট বলল, কিন্তু সব নাগরিকের সরকার হিসেবে, দেশের প্রেসিডেন্ট হিসেবে কোনো জাতিগত দ্বন্দ্বে আমি কোনো পক্ষ হতে পারি না। জাতিগত দ্বন্দ্ব কোথায় মিস্টার প্রেসিডেন্ট? বলল সারা জেফারসন। পরিষ্কার যে এ সংঘাতে ইহুদিরা এক পক্ষ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট বলল, পরিকল্পিতভাবে ওদের একটা পক্ষ করা হয়েছে মিস্টার প্রেসিডেন্ট। দেশের বাইরে আন্তর্জাতিক একটি ইহুদি গোয়েন্দা গ্রুপ আমাদের দেশের ইহুদিদের একটা ক্ষুদ্র গোষ্ঠীর যোগ সাজসে একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এটা হলো প্রকৃত ঘটনা। এই ঘটনার সাথে দেশের সাধারণ ইহুদিদের কোনোই সম্পর্ক নেই। সুতরাং যে সংঘাত বেঁধেছে সেটা জাতিগত সংঘাত নয়, সংঘর্ষ বেঁধেছে ষড়যন্ত্রকারী একটা চক্রের সাথে। ঘটনাক্রমে ষড়যন্ত্রকারী এই গোষ্ঠী দেশের ইহুদিদের একটা অংশ, আর এই ষড়যন্ত্রকারীরা ধরা পড়ার পর এখন চেষ্টা করছে দেশের সব ইহুদিদের তাদের সাথে টানার এবং একে জাতিগত রূপ দেয়ার। তারা দুটো অন্যায় করছে। প্রথমটা ওদের ষড়যন্ত্র, অন্যটা হলো তাদের কুকীর্তির সাথে গোটা ইহুদি কমিউনিটিকে জড়িয়ে ফেলার। এইভাবে ইহুদি কমিউনিটিকে ঢাল বানিয়ে তারা তাদের জন্য জঘন্য কুকীর্তিকে ঢাকতে চাচ্ছে। এটা আমরা
হতে দিতে পারি না। মিস জেফারসন, আপনার সাথে আমি একমত, কিন্তু এ কথাগুলো সবই এখন মানুষের কাছে প্রমাণ সাপেক্ষ। প্রমাণিত হবার আগে জনগণ যেমন পক্ষ নেবে না, তেমনি সরকারে এখন এক পক্ষে গিয়ে দাঁড়ানো কঠিন। প্রেসিডেন্ট বলল, সরি মিস্টার প্রেসিডেন্ট, এখানে পক্ষ নেবার প্রশ্ন উঠছে না। আপনার প্রশাসন একটা তদন্তে হাত দিয়েছে, সেটা এখন এগিয়ে নেওয়ার প্রশ্ন, বলল সারা জেফারসন। সেটা এগিয়ে যাবে মিস জেফারসন, কিন্তু সরকারকে এখন কথা বলতে হবে। সে কথায় সরকার বলবে আহমাদ মুসার পক্ষ ও ইহুদিদের বিপক্ষ কোনো ব্যাপারে এমন কোনো বিবেচনা সরকারের মধ্যে নেই। প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে তদন্ত করছে। ব্যক্তি পরিচয় নির্বিশেষে যে কারো কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাকে ওয়েলকাম করা হয়েছে। এক্ষেত্রে সম্মানিত ইহুদি নাগরিকদের সহযোগিতাকে বিশেষ মূল্যবান বিবেচনা করা হবে। উপযুক্ত সময়ে সবকিছুই জনসম্মুখে আনা হবে। প্রেসিডেন্টের দপ্তর থেকে আজই একথা ঘোষণা করা হবে। মিস্টার প্রেসিডেন্ট, তদন্ত বানচাল করার জন্যই জেনারেল শ্যারনরা এত কিছু করছে, সুতরাং এই ঘোষণা কোনোই কাজে দেবে না। এই তদন্ত তারা এগোতে দেবে না। প্রেসিডেন্টের উপর রাজনৈতিক চাপ কোনো কাজ না দিলে তারা আরও বড় কিছু ঘটাবে। মিস্টার প্রেসিডেন্ট, নিশ্চিত থাকুন তারা সরকারের পতন পর্যন্ত যাবে, সারা জেফারসন বলল। আমি জানি মিস জেফারসন, জর্জ আব্রাহাম ও ম্যাক আর্থারও একথা বলেছেন, বলল প্রেসিডেন্ট। তাহলে মিস্টার প্রেসিডেন্ট, ওদের আক্রমণের জবাবে আপনি অকার্যকর এ আত্মরক্ষার পথ নিচ্ছেন কেন, বলল সারা জেফারসন। সরকার এর বেশি কিছু করতে পারবে না, প্রেসিডেন্ট বলল। তাহলে, হতাশ কণ্ঠে গোল্ড ওয়াটার বলল, এ প্রশ্নের সমাধানের জন্যই তো আপনাদের ডেকেছি। থ্যাঙ্কস গড, যা চেয়েছিলাম তা পেয়েছি, বলল প্রেসিডেন্ট। কি পেয়েছেন মিস্টার প্রেসিডেন্ট, জিজ্ঞেস করল সারা জেফারসন। আহমাদ মুসা আমাকে নিশ্চিত করেছেন তার এগিয়ে যাওয়াটা সরকার নির্ভর নয়। মিস্টার গোল্ড ওয়াটার তাকে সহযোগিতা করবেন জেনে খুশি হয়েছি। আর মিস জেফারসন, আপনার মধ্যে আমেরিকার সংগ্রামে নতুন প্রজন্মকে দেখছি। আমি আশান্বিত আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে জয় হবেন, বলল প্রেসিডেন্ট, তার কণ্ঠে আবেগের সুর। কিন্তু মিস্টার প্রেসিডেন্ট, জনগণের সংকট মোচনে জনগণের সরকার কিছু না করে সমাধান জনগণের উপর ছেড়ে দিলে সেটা কেমন হয়, বলল সারা জেফারসন। দেশের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের কূটনীতির আশ্রয় নিতে হয়। একে প্রয়োজনীয় একটি কূটনীতি হিসেবেই দেখুন। তবে সরকার ওদের উপর ক্র্যাকডাউন করছে না ঠিকই, তবে প্রশাসনের সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন। সেটা নেওয়ার দায়িত্ব আপনাদের, দেয়ার দায়িত্ব প্রশাসনের থাকবে না। প্রেসিডেন্ট সারা জেফারসনের উদ্দেশ্যে কথাগুলো বলেই তাকালো আহমাদ মুসার দিকে, বলল, মিস্টার আহমাদ মুসা, সামনে এগোনোর ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন, কিছু কি জানতে পারি? এ প্রশ্নের উত্তর মিস সারা জেফারসন ভালো দিতে পারবেন। ওরা কিছু চিন্তা করেছেন মিস্টার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের চোখ ঘুরে গেল সারা জেফারসনের দিকে। আহমাদ মুসার কথা শেষ হতেই সারা জেফারসন শুরু করেছে তার কথা। বলছিল, বিস্তারিত আমরা কিছু ভাবিনি, তবে যে অস্ত্র দিয়ে ওরা আমেরিকানদের আঘাত করেছে সে অস্ত্র দিয়ে আমরা ওদের আঘাত করব। অস্ত্র রেডি করার দায়িত্ব আমাদের, কিন্তু রসদ যোগাবেন জনাব আহমাদ মুসা। বুঝতে পারছি কাজ আমাদেরই করতে হবে, কিন্তু সরকার আমাদের কোনো দায় দায়িত্ব নেবেন না, বরং দরকার হলে সরকার আমাদের কাউকে গ্রেফতারও দেখাবেন। কথার মাঝখানে আহমাদ মুসা একটু থামল, আবার শুরু করল, বলল, রসদ তৈরির ব্যাপারে মিস্টার জর্জ আব্রাহাম, মিস্টার ম্যাক আর্থার, মিস্টার রোনাল্ড ওয়াশিংটনের কারো কারো সহযোগিতা দরকার হবে। ওদের সাথে যোগাযোগের কোনো সুযোগ থাকছে কি না? সত্যি আপনি অসাধারণ আহমাদ মুসা, আপনাকে গ্রেফতার দেখাবার মতো পরিস্থিতি হতে পারে। জেনারেল শ্যারনদের রাজনৈতিক ষড়যন্ত্র ঠেকাবার জন্যে শেষ পর্যন্ত প্রশাসনকে ওই পর্যন্ত যেতে হতে পারে। আপনি এটা বুঝেছেন, মানে মার্কিন রাজনীতির কিছুই বুঝা আপনার বাকি নেই। আপনাকে ধন্যবাদ। শেষ শব্দ উচ্চারণের পর প্রেসিডেন্ট একটা দম নিয়ে আবার শুরু করল, না, ওদের কারোর সাথে আপনি যোগাযোগের সুযোগ পাবেন না। আমাদের গোটা পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর চোখের বাইরে আপনাকে কাজ করতে হবে, যাতে জেনারেল শ্যারন ও সংশ্লিষ্টরা বোঝে আপনাদের কাজের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। লড়াই থেকে সরকার সরে দাঁড়িয়েছে, লড়াই চালাচ্ছেন আপনারা। তবে জর্জ আব্রাহাম, মিস্টার ম্যাক আর্থার ও জেনারেল রোনাল্ড ওয়াশিংটন ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে। কিন্তু আমার প্রয়োজন হলে? প্রেসিডেন্ট থামতেই বলে উঠল আহমাদ মুসা, আমার সাথে বৈঠকের পর এখানে ওদের সাথে আপনি বসবেন, আপনার প্রশ্নের জবাব ওরাই দেবেন, বলল প্রেসিডেন্ট। কথা শেষ করে প্রেসিডেন্ট বলে উঠল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা কষ্ট করে এখানে এসে আমাকে আলোচনার সুযোগ দেয়ায় আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এখন উঠতে চাই। উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রেসিডেন্ট বলল, পাশের ঘরে আপনাদের চা অপেক্ষা করছে, সেখানে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। মিস্টার জর্জ আব্রাহাম জনসনকে আমি অনুরোধ করছি
তিনি আমার পক্ষ থেকে সম্মানিত মেহমানদের সাথে অ্যাটেন্ড করবেন বলে প্রেসিডেন্ট উঠে দাঁড়িয়ে সকলের সাথে হ্যান্ডশেক করে যেমন এসেছিলেন তেমনই পেছনের সেই দরজার দিকে এগোলেন। দরজায় গিয়ে আবার ফিরে দাঁড়ালো প্রেসিডেন্ট। বলল সারা জেফারসনকে লক্ষ্য করে, বলল, সারা জেফারসন, ফর্মাল মিটিং শেষ, এখন তোমাকে মা বলতে পারি? শোনো মা সারা জেফারসন, তোমার মন্টিসোলোতে থাকা ঠিক হবে না। লস আলামোস থেকেও তোমার 1 মাসের ছুটি হয়েছে, তুমি এখন ওয়াশিংটনে থাকবে। তোমার মাকেও আনার জন্যে আমি বলে দিয়েছি। আহমাদ মুসা অবশ্যই ওয়াশিংটনে থাকবেন। জর্জ আব্রাহাম জনসন সব ব্যবস্থা করে দেবেন, 1 বাড়ি কিংবা 2 বাড়ি, যেটাই তোমরা প্রেফার করো। প্রেসিডেন্ট চলে গেল। সারা জেফারসন ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে তাকালো আহমাদ মুসার দিকে, তারপর চোখ ঘোরালো জর্জ আব্রাহাম জনসনের দিকে। বলল, আঙ্কেল, আমাদের 1 বাড়ি বোধহয় আমার জন্য নিরাপদ হবে, তাই না? সারা জেফারসনের চোখ উজ্জ্বল। জর্জ আব্রাহাম কথা বলার আগে আহমাদ মুসা মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সারা জেফারসন দ্রুত বলে উঠল, আমরা এখন উঠতে পারি। উঠে দাঁড়ালো সারা জেফারসন। উঠে দাঁড়াতে দাঁড়াতে আরও বলল সারা জেফারসন, আঙ্কেল, জর্জ আব্রাহাম জনসনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চায়ের টেবিলে। ধন্যবাদ মা। প্রেসিডেন্ট যখন আপনারা ডেলিগেট করেছেন, ঠিক জর্জকে, তখন মিস্টার জর্জও পারেন তা করতে, বলল অ্যাডমিরাল ম্যাক আর্থার হাসতে হাসতে। সবাই হেসে উঠল। উঠে দাঁড়ালো সবাই। অটোমেক বেয়ের মুখে সুন্দর একটা দোতলা বাংলো। বাড়ির চারদিকের বাগানের গাছপালা এতই গভীর যে দূর থেকে বাড়িটার কোনো অস্তিত্বই চোখে পড়ে না। সুন্দর বাংলো বাড়িটার মালিক হাওয়ার্ড হেফলিন, ওয়াল স্ট্রিট জার্নালের বড় শেয়ারের মালিক এবং চেয়ারম্যান। তখন সন্ধ্যা 8টা। একটি বড় হাইল্যান্ডার জিপ গাড়ি এসে দাঁড়ালো গেটে। গেটম্যান বেরিয়ে এলো। গাড়িটার ড্রাইভিং সিট থেকে নামলো একজন, বলল, ম্যাডাম সারা জেফারসনের গাড়ি। সঙ্গে সঙ্গে খুলে গেল প্রধান গেট। গাড়ি ভেতরে প্রবেশ করে দাঁড়ালো গাড়ি বারান্দায়। ঠিক এই সময় ভেতর থেকে বেরিয়ে এলো মধ্যবয়সী একজন লোক, হাওয়ার্ড হেফলিন। সে সকলকে স্বাগত জানিয়ে প্রথমে হ্যান্ডশেক করলো সারা জেফারসনের সাথে। বলল, আপনার সাথে আমার এটা দ্বিতীয় দেখা, মিস জেফারসন। প্রথম আপনাকে দেখেছিলাম টমাস জেফারসন মেমোরিয়ালের একটা অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার এই মনে রাখার জন্যে, বলে সারা জেফারসন হাওয়ার্ড হেফলিনকে একে একে পরিচয় করে দিল আহমাদ মুসা, গোল্ডওয়াটার, বেঞ্জামিন বেকন এবং নিজের পিএস ক্লারা কার্টারের সাথে। আহমাদ মুসার সাথে হ্যান্ডশেক করার সময় হাওয়ার্ড হেফলিন বলল, আপনার সাথে হ্যান্ডশেক করাই আনন্দ ও ভয় দুটোই অনুভব করছি। আনন্দ অনুভব করছি এই ভেবে যে অভাবিত এক সৌভাগ্য আমার হলো, আর ভয়ের কারণ হলো আপনি যেখানেই পা দেন সেখানেই নাকি পরিবর্তন আসে। আহমাদ মুসা সহ সবাই হেসে উঠেছিল মিস্টার হাওয়ার্ড হেফলিনের এই কথাই। আহমাদ মুসা বলল, পরিবর্তন ভালো হলে তো ভয়ের কিছু নেই জনাব, সেটা তো ফল পাবার পরের কথা, বলল হাওয়ার্ড হেফলিন। হাওয়ার্ড হেফলিন সকলকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসে মিস জেফারসনকে লক্ষ্য করে বলল, মিস জেফারসন, প্রতিবাদের যে একটা কপি আমার কাছে পাঠিয়েছিলেন তা আমি পড়েছি। দেখছি ভয়ানক ব্যাপার। পড়ার সময় মনে হয়েছে আমি অবিশ্বাস্য এক স্বপ্ন দেখছি, কিন্তু প্রমাণগুলো এতই প্রশ্নাতীত যে অবিশ্বাসের কোনো সুযোগ নেই। ভাবছি দেশে বড় কিছু ঘটে যাবে। ধন্যবাদ স্যার, সিদ্ধান্ত নিশ্চয় নিয়ে নিয়েছেন, বলল সারা জেফারসন। ওই তো ভয় করছি কিছু ঘটার আশঙ্কা নিয়ে, বলে হাওয়ার্ড হেফলিন মুহূর্তের জন্য থামল। আরও একটু আত্মস্থ হবার ভাব ফুটে উঠল তার চোখে মুখে। বলল, আরও একটু আলোচনার সুযোগ নেবার জন্যে আপনাদের এভাবে কষ্ট দিয়েছি। আমি বলতে চাচ্ছিলাম, এই ভয়ানক সেন্সিটিভ ব্যাপারটা জনসমক্ষে না এনে সরকারকে জানালেই হয়ে যায় না? আমরা তো সেটাই চেয়েছিলাম, কিন্তু শ্যারন চক্রই তো একে মিডিয়াতে নিয়ে এলো। আপনাদের কি বানালো জঘন্য ষড়যন্ত্রের আসামি? এখন শুধু আমাদের আত্মরক্ষা নয়, দেশ জনগণের স্বার্থে গোটা বিষয়ে জনসমক্ষে আসা দরকার, বলল সারা জেফারসন। এটাও স্বীকার করছি মিস জেফারসন, আগে কিছুটা আঁচ করতে পারলে আমি ওটা ছাপাতে দিতাম না। আমার এডিটররা মনে করেছে শতাব্দীর সেরা জিনিস তারা হাতে পেয়েছে, তাই পাওয়ার সঙ্গে সঙ্গে ছেপে দিয়েছে। এখন ওরা পড়েছে মহা সংকটে। এইমাত্র সম্পাদক সাহেব জানালেন দেশ ও জাতিগত সম্প্রীতি মারাত্মকভাবে ভেঙে পড়বে যদি ওটা ছাপা হয়। থামল হাওয়ার্ড হেফলিন, তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। মাফ করবেন স্যার, আপনি কি জবাব দিয়েছেন? জিজ্ঞেস করল সারা জেফারসন। জবাব দেইনি, ভাবছি। এ নিয়ে আরও সংকট দেখা দিয়েছে। প্রতিবাদটা আমাদের পত্রিকা অফিসে আসার পরই এর কপি সাংবাদিক কর্মচারীদের হাতেও দেখা গেছে। ভয়ানক উত্তেজনা এখন তাদের মধ্যেও। অধিকাংশ সাংবাদিক বলছে প্রতিবাদ না ছাপলে তারা প্রতিবাদের ভিত্তিতে নিউজ করবে, নিউজ না ছাপলে তারা পত্রিকা প্রকাশ হতে দেবে না।
অন্যদিকে কিছু সিনিয়র এডিটর সহ সাংবাদিকদের একটা গ্রুপ এর বিরোধিতা করছে। এখন দেখছি আমার ঘরে আগুন লাগার দশা। আমার অনুরোধ, আপনারা একটা উপায় বের করুন, বলল খুব নরম কণ্ঠে হাওয়ার্ড হেফলিন। কি উপায়ের কথা বলছেন বুঝলাম না, বলল গোল্ড অটার। কিছু মনে করবেন না আপনারা, আমি জানতে পেরেছি আমাদের তরুণ ও যুবক সাংবাদিকদের উপর ফেম মানে ফ্রি আমেরিকা মুভমেন্টের দারুণ প্রভাব। ফেম ওদেরকে শান্ত করতে পারে, বলল হাওয়ার্ড হেফলিন দ্বিধা জড়িত কণ্ঠে। ভ্রু কুঞ্চিত হলো সারা জেফারসনের। তার মুখ লাল হয়ে উঠেছে। সে তাকালো আহমদ মুসার দিকে, তারপর হাওয়ার্ড হেফলিনের দিকে মুখ ঘুরিয়ে বলল, মিস্টার হাওয়ার্ড, আমাকে মাফ করবেন, সাংবাদিকদের শান্ত করা আপনার কাছে বড় হয়ে উঠল কেন? আপনি... সারা জেফারসনের কথার মধ্যে হাওয়ার্ড হেফলিন বলে উঠল, অন্য কিছু না মিস জেফারসন, আমি আমার অফিসকে শান্ত করতে চাচ্ছি। 2-1 দিন পর প্রতিবাদটা আমরা ছেপে দেব। অফিসের ঘটনায় আমি উদ্বিগ্ন এ কারণে যে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি আমার অফিসে। স্যার বলুন, জেনারেল শ্যারনরা যা করেছে সে ধরনের ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? বলল সারা জেফারসন মিস হাওয়ার্ডকে লক্ষ্য করে। না, ঘটেনি, হাওয়ার্ড হেফলিন বলল। স্যার, কোনোদিন না ঘটা ঘটনা যখন ঘটে বসে তখন তার প্রতিক্রিয়াও এমন হয় যা আগে কখনো হয়নি। সুতরাং আপনার অফিসে যা ঘটছে তা অস্বাভাবিক নয়। বলে একটু থেমে একটু চিন্তা করে আবার বলল, স্যার, এ সময় সবচেয়ে বড় প্রয়োজন হলো সত্য প্রকাশ করা। জাতিগত বৈরিতার যে ভয় করছেন সেটা দূর হবে সত্য প্রকাশ হলে। ওরা তো ইহুদি কমিউনিটিকে একটা পক্ষ হিসাবে দাঁড় করিয়েছে, অথচ ঘটনা এটা নয়। ঘটনা হলো আন্তর্জাতিক একটা ইহুদি গোয়েন্দা চক্র আমাদের দেশের ইহুদিদের একটা ক্ষুদ্র গোষ্ঠীর যোগ সাজসে ষড়যন্ত্র পাকিয়েছে। এই চক্র ও গোষ্ঠীর সাথে আমাদের ইহুদি নাগরিকদের কোনো সম্পর্ক নেই। সত্য প্রকাশ হলেই শুধু এ বিষয়টা সকলের কাছে পরিষ্কার হবে। সুতরাং সত্য যত তাড়াতাড়ি প্রকাশ হয় ততই ভালো। থামল সারা জেফারসন। হাওয়ার্ড হেফলিন কোনো জবাব দিল না, তাকিয়ে ছিল সারা জেফারসনের দিকে, যেন সারা জেফারসনের কথাগুলো বোঝা তার এখনও শেষ হয়নি। সারা জেফারসনই কথা বলে উঠল আবার, বলল, আঙ্কেল হাওয়ার্ড, সবাইকে বিশেষ করে আহমদ মুসাকে নিয়ে আপনার কাছে এসেছি আপনাকে আমি জানি বলে। আঙ্কেল, আন্তর্জাতিকভাবে সক্রিয় একটা ইহুদিবাদী গোষ্ঠী আমেরিকানদের ঘরেই পরবাসী করে তুলেছে এবং ব্যাপারটা অসহনীয় মাত্রায় পৌঁছে যাচ্ছে। এ বিষয়টা মুসলিমেও যে আমেরিকানরা বোঝে তাদের মধ্যে আপনিও একজন। জনাব আহমদ মুসা ইহুদি গোয়েন্দাদের ষড়যন্ত্র আবিষ্কার করে আমেরিকানদের যে কি অমূল্য উপকার করেছেন তা আপনি নিশ্চয়ই উপলব্ধি করছেন। অথচ তাকে সন্ত্রাসী সাজানো হয়েছে, খেপিয়ে তুলতে চেষ্টা করা হচ্ছে আমেরিকানদের তার বিরুদ্ধে। এই অবস্থায়ও কি আমরা সত্য প্রকাশ করব না? আপনার বিবেকের কাছে আমি এর ফায়সালা চাচ্ছি আঙ্কেল। থামল সারা জেফারসন। ভাবনা ও বিষণ্ণতার কালো ছায়া কেটে যাচ্ছিল হাওয়ার্ড হেফলিনের মুখ থেকে। উজ্জ্বল হয়ে উঠল তার চোখ মুখ। বলল, ধন্যবাদ সারা জেফারসন, আমি আপনাদের সাথে আছি। আমি এক্ষুনি নির্দেশ দিচ্ছি আমার অফিসকে আজই ছাপা হবে ওই প্রতিবাদ। বলে হাওয়ার্ড হেফলিন মুখ ঘোরালো আহমদ মুসার দিকে। বলল, মিস্টার আহমদ মুসা, এই ষড়যন্ত্র সংঘাতের শেষ কিভাবে হবে আমি জানি না, কিন্তু প্রতিবাদের প্রতিটি শব্দ আমি বিশ্বাস করেছি। আমার মনে হচ্ছে ঈশ্বর আপনাকে দিয়ে আমেরিকানদের জীবন এক নতুন অধ্যায়ের সূচনা ঘটালো। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এ সময় পাশে বসা বেঞ্জামিন বেকনের মোবাইলে টেলিফোন কল বেজে উঠল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে হাওয়ার্ড হেফলিনের দিকে চেয়ে বলল, মাফ করবেন স্যার, আমি টেলিফোন অ্যাটেন্ড করে আসছি। বলে বেঞ্জামিন বেকন দরজার দিকে চলে গেল। আহমদ মুসা তার কথা বলার জন্যে আবার মুখ তুলল হাওয়ার্ড হেফলিনের দিকে। বলল, ঠিকই বলেছেন জনাব, এটা ঈশ্বরই ঘটিয়েছেন। তাই আশা হয় জয় সত্যের দিকেই আসবে। আহমদ মুসা কথা শেষ করতে সারা জেফারসন বলে উঠল, আঙ্কেল, তাহলে এখন আমাদের উঠতে হয়। সামনের কয়েক ঘন্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করল হাওয়ার্ড হেফলিন। ওয়াশিংটন পোস্টে যেতে যাচ্ছিলাম, বলল সারা জেফারসন। তবে চেয়ারম্যান বব বেনহামের কাছে নয়, বলল হাওয়ার্ড হেফলিন। আমরা যাব ঠিক করেছি সম্পাদক ওয়েন অ্যালার্ডের কাছে, বলল সারা জেফারসন। ওয়েন অ্যালার্ড ঠিক আছে, অ্যালার্ড প্যাট্রিয়ট এবং প্রফেশনাল, তার সাহায্য আপনারা পাবেন। এ তো গেল 2 পত্রিকার ব্যাপার, অন্যান্য পত্রিকার কি খবর, বলল হাওয়ার্ড হেফলিন। সব পত্রিকায় প্রতিবাদ পৌঁছে গেছে, আমাদের লোক অফিসগুলোতে আছে। আমরা কথা বলেছি নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্টের সাথে। আমাদের লোক সেখানে যাচ্ছে, সারা জেফারসন বলল। এ সময় কক্ষে ফিরে এলো বেঞ্জামিন বেকন। ঈশ্বর আপনাদের সফল করুন বলে
হাওয়ার্ড হেফলিন উঠে দাঁড়িয়ে বলল, আসুন আমরা একটু চা খাই। এ সময় চা না হলেও চলতো, আমরা খুব ব্যস্ততার মধ্যে আছি, বলল সারা জেফারসন উঠে দাঁড়াতে দাঁড়াতে। সবাই উঠল নাস্তার জন্যে। নাস্তা শেষে হাওয়ার্ডের কাছে বিদায় নিয়ে আহমাদ মুসারা গাড়িতে উঠল। গাড়ি বেরিয়ে এলো হাওয়ার্ড হেফলিনের বাড়ি থেকে। ড্রাইভ করছিল বেঞ্জামিন বেকন। হাওয়ার্ডের বাড়ি থেকে কিছুটা এসে গাড়ি দাঁড় করালো সে। বেঞ্জামিনের পাশের সিটে বসেছিল আহমাদ মুসা, পেছনের সিটে গোল্ড ওয়াটার, তারও পেছনের সিটে পাশাপাশি বসেছে সারা জেফারসন ও তার পিএস ক্লারা কার্টার। গাড়ি দাঁড় করিয়ে এই বেঞ্জামিন বেকন আহমাদ মুসাকে বলল, ম্যাডামকে একটা ইনফরমেশন দিতে হবে জনাব, আপনিও শুনুন।